দাদা, আমার আজ জরুরি প্রয়োজনে কিছু টাকার দরকার। তুই যদি কাউন্টারের ক্যাশ ব্যাংক থেকে আমাকে কিছু টাকা দিস তবে বড় উপকার হতো রে। রতন, তুই তো ভালো করেই জানিস আকালের এই বাজারে হোটেলের অবস্থা তেমন ভালো নয়। এখন তোকে আলাদা করে কোনো টাকা দেওয়া যাবে না রে। ঘরের বাজারে তো দেনা জমে গেছে দাদা। এই কঠিন দিনে তুই যদি ছোট ভাইকে সাহায্য না করিস তবে কে করবে বল? নদীর ঘাট থেকে আজকে বিকেলের মাঝেই এক ঝাঁক তাজা ইলিশ কিনতে হবে রতন। সেই মাছ হোটেলে বিক্রি হলে তবেই তুই ভাগের টাকা পাবি। প্রতিদিন এই মাছ কেনার দোহাই দিয়ে তুই আমার ভাগের সব টাকা আটকে রাখিস দাদা। আমার সংসারের কষ্টের কথা তুই একবারও মনে ভাবিস না। এবার এই হোটেল চালাতে গেলে নিয়মের বাইরে যাওয়ার কোনো পথ নেই রতন। তুই মন খারাপ না করে চটপট ভেতরের কাজগুলো দেখ। তুই বড় ভাই হয়ে আজ আমার এত বড় দরকারে হাত গুটিয়ে নিলি দাদা। এই সামান্য টাকার জন্য আমাকে অন্যের দুয়ারে গিয়ে হাত পাততে হবে? ব্যবসার পুঁজি নষ্ট করে কোনোদিনও ভালো সংসার চালানো যায় না রতন। তুই চটপট ওদিকে টেবিলে জল রাখার ব্যবস্থা কর, খদ্দের আসবার সময় হলো। শুনছো, আজ দুপুরের দিকে তোমাকে হাটের রাস্তায় ওই হোটেলের টাকার কথা বলতে বলেছিলাম। তুমি কি দাদার কাছ থেকে টাকা এনেছো? সরলা, আজ অনেক চেষ্টা করেও আমি দাদার কাছ থেকে কোনো টাকা আনতে পারিনি। এই অকালের দিনে দোকানে নাকি একদম ভালো বিক্রি বাট্টা নেই। প্রতিদিন এই এক অজুহাত আমি আর কানে শুনতে পারবো না। ওই ইলিশের হোটেলটা যেমন দাদার, তেমন তো তোমারও অধিকার আছে। দাদা বলল আজ নদীর ঘাট থেকে অনেক টাকা দিয়ে নতুন এক ঝাঁক ইলিশ কিনতে হয়েছে। সেই মাছ বিক্রি হলে তবেই নাকি আমার ভাগের টাকা দেবে। এমন অভাবের সংসারে আমি আর দিন কাটাতে পারবো না, বুঝেছো? তুমি বড় ভাইয়ের কাছ থেকে ন্যায্য পাওনা আদায় করতে পারো না। আমি তো মুখে কতবার টাকার কথা বললাম সরলা, কিন্তু দাদা ক্যাশ ব্যাংক আগলে বসে থাকে। সেখানে আমার জোর করে কিছু করার থাকে না। আমি তোমাকে শেষবারের মতো বলে রাখলাম, কালকের মাঝে যদি ভালো টাকা পয়সা আনতে না পারো তবে আমি ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাব। তুমি মনটাকে ওভাবে শক্ত করো না সরলা। আমি তোমাকে ভরসা দিচ্ছি, যেভাবেই হোক কালকের মাঝে ভালো টাকা আমি ঘরে আনবো। আজ রাত থেকে দেখছি তোমার এই মুখটা গম্ভীর হয়ে আছে। ছোট ভাই রতনের ঘরের সব খবর কি এখন মোটামুটি ভালো আছে? সাবিত্রী, আজকে সকাল থেকে রতনের ভাবগতি আমার চোখের সামনে ভালো ঠেকছে না। দোকানের ভেতরও কেমন যেন চোরের মতো করছিল। রতন তো তোমার আপন ছোট ভাই। ঘরের চরম অভাব অনটনের কারণে হয়তো ওর মনের ভেতরে কোনো চিন্তা বা অস্থিরতা চলছে। বাবার এই হোটেলের ইলিশ রক্ষা করা আমাদের দুজনেরই বড় দায়িত্ব সাবিত্রী, কিন্তু রতন কাজের চেয়ে ক্যাশ বাক্সের দিকেই বেশি নজর রাখছে। ও হয়তো মেয়ের বিয়ের খরচের কথা ভেবেই এমন অবুঝের মতো আচরণ করছে। তুমি বড় ভাই হয়ে ওকে ক্ষমা করে দিও। আমি তোকে ভাইয়ের মতোই দেখি সাবিত্রী। এ ব্যবসার পুঁজি নষ্ট হয়ে গেলে আমাদের এই দুটো সংসার এক নিমেষে পথে বসে যাবে। তুমি মনে আর কোনো মিছে ভয় রেখো না তো। আমাদের কাছে যে সামান্য পুঁজি জমানো আছে তা দিয়ে দোকানটা আরেকটু বড় করার চেষ্টা করো। তোমার এই খাঁটি পরামর্শ আমার ভালো লাগলো সাবিত্রী। কালকে সকালে রতন দোকানে এলে আমি মুখে ওর সাথে সব ভালো কথা বলবো। রতনবাবু, আমি আজকে আপনার এই গায়ের ঘরে একটা জরুরি কথা বলতে এলাম। আমাদের এই বিয়ের পাকা দিন তো সামনেই চলে এলো নাকি? কানাই বাবু, আপনি যখন মুখে আজ এই উঠোনে এলেন তখন বলুন দেখি, বিয়ের সমস্ত আয়োজন কেমন করে করার কথা মনে ভাবছেন? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা রতনবাবু। আমি চাই সমাজকে দেখিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করতে হবে। কানাই বাবু, আমার এই গরিব ঘরের অবস্থা তো আপনার অজানা নয়। আমি এত বড় ধুমধাম করে আয়োজন করতে পারবো না। মনে অমন অভাবের কথা বললে তো আমার সমাজে মান সম্মান থাকবে না রতনবাবু। টাকা না থাকলে আপনাকে যেভাবেই হোক তা জোগাড় করতে হবে। আমার এই ইলিশের হোটেলের সামান্য আয়ে প্রতিদিনের ডাল চাল কেনার পরই তো হাতের সব টাকা শেষ হয়ে যায়। এত বড় খরচ আমি কোত্থেকে করব?
যদি এমন সাদামাটা ভাবে আমার ছেলের বিয়ে দিতে চান তবে আমি অন্য কোনো ধনী ঘরের একমাত্র ছেলের জন্য মেয়ে দেখব। আপনি হুট করে অমন কঠিন কথা মুখে আনবেন না কানাই বাবু। আমি আপনাকে ভরসা দিচ্ছি, যেভাবেই হোক সব টাকা আমি নিজেই জোগাড় করব। দাদা, কানাই বাবু তো আজ সকাল সকাল আমাদের এই গরিব ঘরে এসে মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার জন্য এক শর্ত দিয়ে গেল রে। রতন, তোকে তো আমি আগেই বলেছিলাম কানাইবাবু লোভী আর অহংকারী মানুষ। তুই কেন মুখে এত বড় কথা দিতে গেলি বলতো? যদি আমি এই ধুমধাম করে আয়োজনের কথা মুখে না বলতাম দাদা, তবে কানাই বাবু আমার মেয়ের এই বিয়ে এক নিমেষে ভেঙে দিত রে। ভাই হিসেবে তোকে আমি দোকানের ভাগের টাকা অবশ্যই দিতে পারি রতন, কিন্তু একেবারে সীমার বাইরে গিয়ে এত অঙ্কের টাকা আমি কোথায় পাবো? তুই যদি হোটেলের ক্যাশ ব্যাংক থেকে আমাকে কিছু অতিরিক্ত টাকা ধার হিসেবে দিস দাদা, তবে আমার এই মেয়ের জীবনটা রক্ষা পেয়ে যেত রে। কানাই বাবু যা বলছে তাতে তো বহুত টাকা লাগবে রতন। তাছাড়া এমন লোভী ঘরে মেয়ে বিয়ে দিলে তোর মেয়ে আদেও সুখে থাকবে কিনা তা তো জানি না। তুই ভাগের টাকা আগলে বসে আছিস বলেই আজ আমার এই বিপদের দিনে বড় বড় কথা শোনাচ্ছিস দাদা। তুই আমার এই চরম কষ্ট বুঝবি না। বেশি টাকার গরমে অন্ধ হয়ে যারা সমাজে বড়াই করে তারা পরবর্তীতে তোদের কটু কথা শোনাবে রতন। তুই মন শান্ত কর। শুনছো, আজ দুপুরে তো তুমি দাদার কাছে গিয়ে আমাদের মেয়ের বিয়ের জন্য সে অঙ্কের টাকার কথা বলতে গিয়েছিলে। দাদা কি বলল? সরলা, দাদা তো সাফ জানিয়ে দিল যে কানাই বাবুর কথা মতো এত বেশি টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই ছোট ইলিশের হোটেলের নেই। গোপাল হলো একেবারে নিঃসন্তান মানুষ। ঘরের সন্তানের কষ্ট আর মেয়ের বিয়ের চিন্তা ও মনে কোনোদিনও কিভাবে বুঝবে বলো তো? দাদা তো বলল কানাই বাবু লোভী মানুষ, সেখানে মেয়ে দিলে নাকি আমাদের মেয়ে কোনোদিনও জীবনে আসল সুখ বা শান্তি পাবে না। ওসব হলো তোমাকে টাকা না দেওয়ার একটা বাহানা। তুমি হয় ওদের কাছ থেকে জোর করে টাকা আনো, আর না হয় আমাদের এই হোটেলটা পুরোটাই জব্দ করো। বাবার এই স্মৃতি বিজড়িত ইলিশের হোটেল আমি একা একা কিভাবে নামে জব্দ করব সরলা? দাদা তো এই দোকানের প্রধান পুঁজি আগলে বসে আছে। প্রয়োজনে তুমি গ্রামের বড় কোনো মহাজনের কাছে এই হোটেল বন্ধক রেখে মেয়ের বিয়ের টাকা আনো, পরে হোটেল চালিয়ে সব ধারের টাকা পরিশোধ করে দেবে। সরলা, তোমার এই বুদ্ধিটা কাজের। আমি আগামীকাল সকাল সকাল ওদিকের পাড়ার এক বড় ব্যবসায়ীর কাছে গিয়ে এই কথা বলবো। আরে রতন যে, এই অসময়ে হঠাৎ আমার গদির দিকে কোন প্রয়োজনে আসা হলো? তা তোমার মুখটা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে ভাই। চান্দুদা, বিপদে পড়েই তোমার কাছে ছুটে এসেছি। আমার মেয়ের বিয়ের জন্য জরুরি ভিত্তিতে কিছু নগদ টাকা খুব দরকার হয়ে পড়েছে। মেয়ের বিয়ে বলে কথা, টাকা তো লাগবেই, কিন্তু আমার কাছে কেন? তুমি আর গোপাল মিলে তো দিব্যি বাবার ওই ইলিশের হোটেল চালাচ্ছ। হ্যাঁ, ওই হোটেলে আর সংসার চলে না চান্দুদা, তাই ভাবছিলাম আমাদের ওই হোটেলটা তোমার কাছে বন্ধক রেখে কিছু টাকা নেব। বলো কি রতন, হোটেল বন্ধক রাখবে? আচ্ছা, গোপাল কি এ ব্যাপারে কিছু জানে? ও কি মানে বন্ধকের কথা এক পায়ে রাজি আছে? দাদার কথা তোমাকে একদম চিন্তা করতে হবে না চান্দুদা, সেই ব্যবস্থা যা করার আমি নিজেই করব। তুমি শুধু টাকার ব্যবস্থাটা করো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আর দায়িত্ব ঘাড়ে নিচ্ছ তখন আমি রাজি। তবে হাতে এখন টাকা নেই, 1 সপ্তাহ পরে দেব। 1 সপ্তাহ পরেই দিও চান্দুদা, কোনো সমস্যা নেই। তুমি রাজি হয়েছো, এতেই আমার মনের ভেতরের একটা চিন্তা দূর হয়ে গেল। গোপাল বাবু, আপনাদের হোটেলের এই পদ্মা টাটকা ইলিশের স্বাদ কিন্তু সত্যি চমৎকার। পুরো গ্রামের এমন স্বাদ আর কোথাও পাওয়া যায় না। কানাই বাবু, আপনি আমাদের এই গরিবের দোকানে খেতে এসেছেন, এটাই অনেক বড় কথা। রান্না বান্না সব ঠিকঠাক লেগেছে তো আপনার? রান্না খাসা হয়েছে। তা শুনলাম ভাতিজির বিয়ের জন্য নাকি আপনার এই হোটেলটা কার কাছে বন্ধক রেখেছো তোমরা? বন্ধক মানে? আপনি কার কাছে শুনলেন এই কথা কানাই বাবু? আমাদের এই হোটেল নিয়ে তো এমন কোনো কথাই কোনোদিন হয়নি কোথাও।
আরে আমার কাছে আবার লোকাচ্ছ কেন গোপাল বাবু? গ্রামের ব্যবসায়ী চান্দুর কাছে নাকি হোটেল বন্ধক রাখা হচ্ছে, সেই তো আমাকে বলল। চান্দু বলেছে আপনাকে? রতন কি তবে আমার আড়ালে গিয়ে চান্দুর সাথে এমন কোনো মারাত্মক বিষয়ে কথাবার্তা বলে এসেছে নাকি? চান্দু তো আমার একেবারে খাস লোক, সে মিছে কথা কেন বলবে? যাক, অবশেষে মেয়ের বিয়েটা তবে ধুমধাম করেই হচ্ছে। আমি আসি। আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে ঘরে ফিরলে যে? তোমার মুখ চোখ এরকম রাগে থমথম করছে কেন? কি হয়েছে একটু খুলে বলো তো। সাবিত্রী, রতন আর ওর বউ সরলা মিলে আমার আড়ালে কত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে তা আমি মনে কোনোদিনও ভাবিনি। রতন আবার কি করলো? ও তো মেয়ের বিয়ে নিয়ে এমনিতেই অভাব আর পরেশানির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। কিছু বলেছে তোমাকে? ও নাকি আমাদের বাবার এই শেষ স্মৃতি ইলিশের হোটেলটা গ্রামের ব্যবসায়ী চান্দুর কাছে বন্ধক রেখে মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে গেছে। বলো কি? রতন এত বড় সিদ্ধান্ত একা কিভাবে নিল? এই হোটেলের ওপর তো তোমাদের দুই ভাইয়েরই সমান অধিকার আছে। ওই হোটেলে ওদের ভাগ অবশ্যই আছে সাবিত্রী, কিন্তু রতন তো কোনো দিন কোনো দায়িত্বই পালন করেনি। এই ধৃষ্টতা ও কোত্থেকে পেল বলো? তুমি এখন মনটা শান্ত করো। অন্যের কথায় কান না দিয়ে তুমি বরং রতনের বাড়ি গিয়ে ওর সাথে সামনাসামনি কথা বলো। রতন, ঘরের বাইরে আয় বলছি। তুই মনের ভেতরে এত বড় চুরির বুদ্ধি লুকিয়ে রেখেছিস, সেটা আমি আজকে হাটের লোকের মুখে শুনলাম। দাদা, আমি তোকে নিজেই সব কথা খুলে বলবো ভাবছিলাম, কিন্তু তার আগেই তুই চারিদিকের মানুষের কাছ থেকে সবটা শুনে নিলি দেখছি। খবরদার রতন, এমন ধরনের কোনো সর্বনাশা কাজ তুই একদম করবি না। বাবার এই হোটেল বন্ধক দিলে আমাদের দুটো পরিবারই রাস্তায় বসে যাবে। সরলা, তোমরা মুখে এমন কুৎসিত কথা বলো না। তোমাদের তো আলাদাভাবে থাকবার জন্য আমি নিজেই জমি জায়গা পরিষ্কার করে দিয়েছিলাম। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাবার এই শেষ স্মৃতি কোনোভাবেই নষ্ট হতে দেব না। তোমরা এই হোটেল বন্ধক দিতে পারবে না। চান্দুদা, আজ তো এক সপ্তাহ পার হয়ে গেল, তাই তোমার কাছে সেই হোটেলের কাগজের কথা আর জরুরি নগদ টাকা নিতে এলাম ভাই। রতন, তোমার সাথে এই হোটেল বন্ধক নিয়ে যে কথা হয়েছিল, আমি চিন্তা করে দেখলাম সেই লেনদেনের ভেতর আমি আর নেই। বলো কি চান্দুদা, তুমি হুট করে এই শেষ সময় এসে মুখের কথা এভাবে ফিরিয়ে নিলে? আমি আমার মেয়ের বিয়ে দেবো কেমন করে বলো? আসলে হাটের বাজারে আমার ব্যবসা নিয়ে বড় এক বিপদ হয়ে গেছে রতন। আমার হাতে এখন কোনো বাড়তি টাকা অবশিষ্ট নেই। আমি তোমার দুটি হাত ধরে বারে বারে অনুরোধ করছি চান্দুদা, তুমি এই চরম বিপদের দিনে আমাকে এভাবে মাঝ নদীতে ফেলে হাত গুটিয়ে নিও না। তুমি মিছে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না রতন। আমি অন্যের সম্পত্তি নিয়ে কোনো ঝামেলায় জড়াতে রাজি নই। তুমি তো মুখে কথা দিয়েছিলে চান্দুদা, এখন তোমার এই এক কথার কারণে কানাইবাবু আমার মেয়ের এই বিয়ে এক নিমিষে ভেঙে দেবে গো। বাবা, এই হোটেলের রান্না বান্না কি এখন একেবারে বন্ধ হয়ে গেছে? আমি শহর থেকে এসে ক্ষুধার্ত অবস্থায় খাবারের খোঁজ করছি। চন্দ্রকান্ত বাবু, আজ দোকানের সব কাজ শেষ হয়ে গেছে, হোটেল এখন পুরোপুরি বন্ধ। আপনাকে এই রাতে আমি কোনো খাবার দিতে পারবো না। বাইরে যেভাবে মেঘ ডাকছে আর তীব্র হাওয়া বইছে বাবা, এই ঝড়ের রাতে আমার এই গ্রামে যাওয়ার বা থাকার কোনো ভালো জায়গা নেই রে। আপনি এই ঝড়ের রাতে পথে থাকলে বড় বিপদে পড়ে যাবেন চন্দ্রকান্ত বাবু। আমার সাথে চলুন, আজ রাতটুকু আমার গরিব ঘরেই কাটাবেন। তুমি দয়ালু আর ভালো মানুষ বাবা, এই বিপদের দিনে আমাকে ঘরে আশ্রয় দিচ্ছ। চলো, আমি তোমার সাথেই যাচ্ছি। বাবা রতন, তোমার এই গরিব ঘরের খাবার খেয়ে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল রে, কিন্তু তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন বাবা? আর বলবেন না চন্দ্রকান্ত বাবু, ভাগ্যের পরিহাসে আমি আজ বড় এক সংকটের মাঝে পড়ে গেছি। চারিদিক একেবারে অন্ধকার দেখছি। তুমি আমার এই চরম বিপদের রাতে ঘরে আশ্রয় দিলে বাবা,
তোমার কিসের এত বড় কষ্ট আমাকে একটু খুলে বলো তো, দেখি কিছু করতে পারি কিনা। মেয়ের বিয়ে ঠিক করেছি গ্রামের এক ধনী কানাই বাবুর ছেলের সাথে। সে ধুমধাম করে আয়োজন করার জন্য তাগাদা দিচ্ছে গো। মেয়ের বিয়ে বলে কথা, আর তা তুমি জমানো টাকা বা কোনো ব্যবসা থেকে এই খরচের ব্যবস্থা করতে পারোনি বাবা? আমাদের একটা ইলিশের হোটেল আছে, বড় ভাই গোপালের অমতে ওটা বন্ধক রাখতে গিয়ে আজ সকালে এক ব্যবসায়ের কাছে ধোঁকা খেলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি যদি রাজি থাকো বাবা, তবে ওটা বন্ধক না রেখে সরাসরি আমার কাছে বিক্রি করে দাও। আমি একেবারে অঙ্কের ভালো টাকা দেব। আপনি আমাদের এই ইলিশের হোটেল পুরোপুরি কিনে নেবেন চন্দ্রকান্ত বাবু? তাহলে তো আমার মেয়ের ধুমধাম করে বিয়ে টাকার ব্যবস্থা এক নিমেষেই হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি শহরের মানুষ, এখানে একটা স্থায়ী ব্যবসা খুঁজছিলাম। তুমি রাজি থাকলে এই নাও তোমার মেয়ের বিয়ের জন্য আমার জমানো টাকা। এই কঠিন সময়ে আপনি আমার ঘরে দেবতার মতো এসে দাঁড়ালেন চন্দ্রকান্ত বাবু। আমি আজই এই হোটেলের আপনার কাছে বিক্রি করার দলিলে সই করে দিচ্ছি। এই যে মশাই, আপনি সাত সকালে আমাদের এই ইলিশের হোটেলের দরজায় এভাবে তালা মারছেন কেন? আপনি কে, কোত্থেকে এসেছেন? গোপাল বাবু, আমি হলাম শহরের চন্দ্রকান্ত। আপনার ছোট ভাই রতন কাল রাতে অঙ্কের নগদ টাকা বুঝে নিয়ে এই পুরো হোটেল আমার কাছে একেবারে বিক্রি করে দিয়েছে। রতন এই হোটেল আপনার কাছে বিক্রি করে দিয়েছে? ও তো একলা এ কাজ কোনোদিনও করতে পারবে না। এই দোকানের আসল মালিক তো আমার বাবা, আর প্রধান পুঁজি আমার। ভাই ভাই, আপনাদের ভেতর কি কথা হয়েছে তা আমি জানি না গোপাল বাবু। রতন আমাকে ভিটার কাগজ দেখিয়ে নগদ টাকা দিয়ে এই পুরো মালিকানা আজ বুঝিয়ে দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার সময় আমাদের দুই ভাইকে এই হোটেলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আমার জীবন থাকতে আমি আমাদের এই শেষ স্মৃতি হাতছাড়া হতে দেব না। আপনি মিছে আমার সাথে এই পথের ধারে দাঁড়িয়ে তর্ক করবেন না গোপাল বাবু। এই হোটেল এখন আইনিভাবে আমার সম্পত্তি, এর তালা বন্ধই থাকবে। রতন মেয়ের বিয়ের লোভে অন্ধ হয়ে আমাদের এই সর্বনাশটা শেষ পর্যন্ত করেই ফেললো। আমি ওকে আজকে ছাড়বো না, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আপনার নিজেদের ঘরের বিবাদ আগে সামলান গোপাল বাবু। আইনের কাগজে রতনের স্পষ্ট সই আছে। আমি এখন নতুন হোটেলের চাবি নিয়ে শহরের দিকে চললাম। কাকাবাবু, আমি আজকে সকাল সকাল শহর থেকে আপনাদের এই গাঁয়ের ঘরে একটা জরুরি কথা বলতে এলাম। আপনি কি ঘরে আছেন? আরে বিক্রম বাবা যে, তুমি এই অসময়ে আমার এই গরিবের উঠানে একলা কেন এলে? তোমার বাবা কানাই বাবু তো বিয়ের ধুমধাম আয়োজনের জন্য রেগে আছে। বাবা তো সব সময় ওই লোক দেখানো মান সম্মানের কথাই ভাবে কাকাবাবু। আমি একজন শিক্ষিত মানুষ হয়ে এমন অন্যায় কাজ মেনে নিতে পারি না। তোমার বাবা তো সাফ জানিয়ে দিয়েছে বাবা, যদি আমি অনেক টাকা খরচ করে ধুমধাম না করি তবে সে আমার মেয়ের এই বিয়ে এক নিমেষে ভেঙে দেবে। বাবার ওই সব অন্যায় কথার কোনো দাম আমার কাছে নেই কাকাবাবু। এই বিয়ের যাবতীয় খরচের সব দায়িত্ব আজ থেকে আমি কাঁধে তুলে নিলাম। বলো কি বিক্রম বাবা, তুমি বাপের অমতে গিয়ে আমাদের মতন গরিব মানুষের এত বড় খরচের বোঝা একলা বহন করবে? আমি হাটের লোকের মুখে শুনলাম আপনারা নাকি মেয়ের বিয়ের জন্য নিজেদের ওই ইলিশের হোটেল বিক্রি করে দিচ্ছেন, তার কোনো দরকার নেই। আমি তো টাকার অভাবে পড়ে কাল রাতে এক শহরের মানুষের কাছে পুরো হোটেলটা বিক্রি করে এক পাপ করে ফেলেছি বাবা। এখন তো সব শেষ। আপনি একদম চিন্তা করবেন না, বিয়ের আসল আয়োজন শুরু করুন কাকাবাবু। আমি আজই সেই শহরের ক্রেতাকে খুঁজে বের করে আপনাদের এই হোটেল মুক্ত করবার ব্যবস্থা করছি। তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে তো বিক্রম বাবা? আমার বড় ভাই গোপাল তো এই হোটেল বিক্রি করার কথা শুনে আজ একেবারে পাথর হয়ে গেছে। দাদা, আমি অবুঝ মনের লোভে পড়ে আর সরলার করা কথায় অন্ধ হয়ে তোদের সাথে বড় বেইমানি করে ফেলেছিলাম। আমাদের বাবার হোটেল বিক্রি করে দিয়েছিলাম রে। রতন, তুই হোটেলের দরজায় ওই শহরের মানুষের তালা ঝুলিয়ে দিলি, পুরো দোকানটাই বেচে দিলি। এখন এই সামান্য টাকা দিয়ে আর কি লাভ হবে বলতো? এই নে দাদা, চন্দ্রকান্ত বাবুর কাছ থেকে নেওয়া সেই সব কটা টাকা আমি অক্ষত ফিরিয়ে এনেছি।
বিক্রম নিজেই আমাদের বুঝিয়ে চন্দ্রকান্ত বাবুকে ফিরিয়ে এনেছে রে। গোপাল বাবু, রতন বাবু, আপনাদের দুই ভাইয়ের এই ভেতরের আকুতি আর খাঁটি ভালোবাসা দেখে আমার মন আজ গলে গেছে গো। চন্দ্রকান্ত বাবু, আপনি এই অসময়ে আমাদের এই বন্ধ হোটেলের সামনে কেন এলেন? আপনার সব টাকা বুঝে নিয়ে আমাদের বাবার এই স্মৃতি দয়া করে আমাদের ফেরত দিন গো। আমি তো এই সব টাকা পকেটে ভরে তোদের এই ইলিশের হোটেলের বিক্রির দলিল বাতিল করতে এসেছি বাবা। তোদের এই ভাই ভাই মিল চমৎকার। আপনি আমাদের এই হোটেল এভাবে আবার আমাদের নামে ফিরিয়ে দিলেন চন্দ্রকান্ত বাবু। আপনার এই উপকারের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। যাওয়ার আগে একটা কথা বলে যাই রতন বাবু, মেয়ের বিয়ের দাওয়াত কিন্তু আমি অবশ্যই খাবো, আর মাঝে মধ্যে এই হোটেলে ইলিশ খেতে আসবো। আপনি যখনই আসবেন চন্দ্রকান্ত বাবু, আমাদের এই হোটেলের সবচেয়ে বড় আর টাটকা ইলিশ রান্না করে আপনাকে খাওয়াবো। আপনাকে অনেক ধন্যবাদ।